ইয়েমেনের রাজধানী সানার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে হুথি বিদ্রোহীরা। হুথিদের দাবি, সানা আন্তর্জাতিক বিমানবন্দরে 200 জনেরও বেশি আটকা পড়া ইয়েমেনি ও অসুস্থ ব্যক্তিদের বহনকারী একটি ইরানি বেসামরিক বিমান অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করেছিল সৌদি যুদ্ধবিমান। শনিবার হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক সতর্কবার্তায় বলেন, তাদের আকাশসীমা লঙ্ঘন বা আগ্রাসনের পুনরাবৃত্তি হলে সৌদির বিমানবন্দর এবং স্থল ও সমুদ্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ব্যাপক পাল্টা হামলা চালানো হবে। প্রথমত, আমরা সৌদি শত্রুদেরকে আমাদের আকাশসীমা লঙ্ঘন বা দেশের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালানোর পুনরাবৃত্তি না করতে সতর্ক করছি। এ ধরনের যে কোনো পদক্ষেপের জবাব দেয়া হবে স্থল ও সমুদ্রের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং তাদের বিমানবন্দরগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলার মাধ্যমে। দ্বিতীয়ত, আমরা আমাদের দেশের ওপর এই অন্যায় সৌদি আমেরিকান অবরোধ অনির্দিষ্টকালের জন্য মেনে নেব না এবং এই অবরোধের অবসান ঘটাতে আমরা সব ধরনের বৈধ পদক্ষেপ গ্রহণ করব। হুথি মুখপাত্র জানান, শুক্রবার ভোরে সৌদির এই প্রচেষ্টা বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে ব্যর্থ করে দেয়া হয়। হুথি নিয়ন্ত্রিত সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা ওই ইরানি বিমানটি পরে হুথির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে তেহরানের উদ্দেশ্যে রওনা হয়। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতেই তাদের এই তেহরান যাত্রা। হুথিদের আনসারুল্লাহ রাজনৈতিক পরিষদের প্রধান সালেহ আল সামাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রবিবার এই আনুষ্ঠানিক সফরে তেহরান পৌঁছায়। এদিকে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ও সৌদি সমর্থিত ইয়েমেনের জাতীয় সরকার এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইরানি এই বিমান অবতরণকে ইয়েমেনের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। যদিও এভিয়েশন সূত্রগুলো দাবি করছে পুরো ফ্লাইটটি জোটের সমন্বয়ে পরিচালিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের চরম মূল্য দিচ্ছে ইউরোপিয়ান দেশগুলো। গত জুন মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়া রেকর্ড ভাঙা দাবদাহে বিপর্যস্ত জনজীবন। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্যারিস সহ বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যাওয়ায় 2025 জনের মৃত্যু হয়েছে। একইভাবে স্পেন, বেলজিয়াম ও নেদারল্যান্ডসেও তীব্র গরমে প্রায় 4000-এর বেশি প্রাণহানির ঘটনা রেকর্ড করা হয়েছে, যার শিকার মূলত বয়োবৃদ্ধরা। এই চরম আবহাওয়ার মাঝেই শনিবার পর্তুগালের ভাউজেলা অঞ্চলে ছড়িয়ে পড়েছে এক ভয়াবহ দাবানল। তীব্র বাতাস ও প্রচণ্ড গরমে প্রতি ঘন্টায় প্রায় 600 হেক্টর বনাঞ্চল পুড়ে ছাই হয়ে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পর্তুগালের প্রায় 1000 ফায়ার ফাইটার। প্রতিবেশী দেশের এই বিপদের সীমান্ত পেরিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে স্পেনের বিশেষ সামরিক জরুরি ইউনিট। খবর পাওয়ার সাথে সাথেই আমাদের 120 জনের একটি সামরিক দল লিওন ও মাদ্রিদের সদর দপ্তর থেকে এখানে চলে এসেছে। পর্তুগিজ অপারেশন প্রধানের নির্দেশে আমরা এখানে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করি। বর্তমানে আমরা একটি আবাসিক বাড়িকে সুরক্ষার চেষ্টা করছি, যেটির দিকে আগুন খুব দ্রুত ধেয়ে আসছিল। আগুন যেন বাড়িটি পুড়িয়ে না ফেলে সেজন্য আমরা প্রতিবন্ধকতা তৈরি করেছি। স্পেনের কাতালোনিয়া অঞ্চলেও দাবানল 2300 হেক্টরের বেশি জমি গ্রাস করেছে। অন্যদিকে দক্ষিণ ফ্রান্সে সড়কের পাশে আগুন ছড়িয়ে পড়ায় A9 হাইওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে উপর থেকে উড়োজাহাজের মাধ্যমে পানি ফেলে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। এদিকে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা এক জরুরি বার্তায় জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে শক্তিশালী এল নিনোর দ্রুত উত্থান ঘটছে, যা আগামী 2027 সাল পর্যন্ত বিশ্বজুড়ে চরম আবহাওয়া ও রেকর্ড পরিমাণ তাপমাত্রা সৃষ্টি করতে পারে। This strong El Niño will develop rapidly over the coming months, and having a strong El Niño is not irrelevant. So the intensity of El Niño is important because it increases the likelihood of extreme weather and climate events in different parts of the world. বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপের এই চরম বিপর্যয় কেবল শুরু মাত্র। আমেরিকা থেকে শুরু করে সাউথ এশিয়া সব জায়গাতেই এল নিনোর প্রভাবে অনাবৃষ্টি ও দাবদাহের যে আভাস পাওয়া যাচ্ছে, তা মোকাবিলায় এখনই বিশ্ব নেতাদের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একটি সাজানো বাড়ি আর সেখানে ছেলের নতুন সংসার শুরুর স্বপ্ন সবই যেন এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেল। অবরুদ্ধ ওয়েস্ট ব্যাংকের জালুদ গ্রামে বহু কষ্টার্জিত অর্থ দিয়ে মাথা গোজার এই শেষ আশ্রয়টুকু গড়ছিলেন প্যালেস্টিনিয়ান নাগরিক মোহাম্মদ সালামে।
কিন্তু নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই রামাল্লার উত্তর পূর্বাঞ্চলীয় গ্রামের এই বাড়িটি জোরপূর্বক দখল করে নিয়েছে ইসরায়েলি উগ্রবসতি স্থাপনাকারীরা। আমার ছেলে জিব্রিল বাগদত্তা, এই বাড়িতেই তার বিয়ে হওয়ার কথা ছিল। আমি খুব যত্ন করে বাড়িটি তৈরি করেছিলাম, কিন্তু গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর কাজ না থাকায় এবং পরিস্থিতির কারণে আমরা নির্মাণ কাজ পুরোপুরি শেষ করতে পারিনি। উগ্র বসতি স্থাপনকারীরা গত 2 মাস ধরে এই এলাকায় আসতে শুরু করে। আগে এখানে ঘোরাঘুরি করত, কিন্তু এবার তারা আমার বাড়িটি দখল করে নিয়েছে। সালামের মতো বহু প্যালেস্টিনিয়ানের স্বপ্ন ও অস্তিত্ব কেড়ে নিতেই ইসরায়েলি প্রশাসনের মদদে উগ্রপন্থীরা রাত দিনেই তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। জালুদ গ্রাম পরিষদ জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত অন্তত 5 বার বড় ধরনের হামলার শিকার হয়েছে পুরো গ্রাম। স্যাটেলাররা ওয়েস্ট ব্যাংক জুড়ে দিনরাত নির্বিচারে হামলা চালিয়ে গাড়ি বাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেয়া, ফসলি জমিতে আগুন এবং গাছপালা উপড়ে ফেলা সহ পশু চুরির মতো কাণ্ডও ঘটায়। জালুদ গ্রামের চারপাশের বেশিরভাগ জমির নিয়ন্ত্রণ এখন উগ্র বসতি স্থাপনকারী গ্রুপ হিলটপ ইউথের হাতে। সবাই জানে যে তারা ইসরায়েলি সরকারের সরাসরি সমর্থন পাচ্ছে। এমনকি সরকারের 2 জন মন্ত্রী দিন রাত কাজ করছেন পুরো প্যালেস্টাইনের জমি দখল করার লক্ষ্যে। গ্রাম প্রধান জানান, ইসরায়েলি পুলিশ ও সেনাবাহিনীর কাছে বারবার আবেদন করেও প্যালেস্টিনিয়ানদের স্বপ্ন ও সম্পদ রক্ষায় কোনো সাহায্য পাওয়া যায়নি। নির্মাণাধীন এই বাড়িটি উগ্রপন্থীদের হাত থেকে উদ্ধার করা না গেলে পুরো অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া সহ আশেপাশের অন্যান্য বাড়িগুলোও দখলের ঝুঁকিতে পড়বে বলে জানান তিনি। 2-3 দিন আগে তারা গ্রামের দিকে অগ্রসর হয়ে পাহাড়ের চূড়ায় আল তুবাসি পরিবারের এলাকায় পৌঁছায়। এখন তারা নির্মাণাধীন বাড়িটিতে অবস্থান করছে। আমরা ইসরায়েলি পুলিশ ও সেনাবাহিনীর কাছে একাধিকবার অভিযোগ জমা দিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত এই বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ভুক্তভোগী মোহাম্মদ সালামে জানিয়েছেন, যদি সঠিক আইন ও বিচার না থাকে তবে বসতি স্থাপনাকারীরা কখনোই এই বাড়ি ছেড়ে যাবে না এবং একে একে বাকিদের ঘরও কেড়ে নেবে। 2-3 দিন আগে তারা গ্রামের দিকে অগ্রসর হয়ে পাহাড়ের চূড়ায় আল তুবাসি পরিবারের এলাকায় পৌঁছায়। এখন তারা নির্মাণাধীন বাড়িটিতে অবস্থান করছে। আমরা ইসরায়েলি পুলিশ ও সেনাবাহিনীর কাছে একাধিকবার অভিযোগ জমা দিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত এই বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জাতিসংঘের তথ্য অনুযায়ী 2023 সালের পর থেকে ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টিনিয়ানদের ওপর ইসরায়েলি উগ্রপন্থীদের হামলা অন্তত 130% বেড়েছে। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে এভাবে প্রতিনিয়ত রাষ্ট্রীয় মদদে প্যালেস্টিনিয়ানদের স্বপ্ন ভাঙার উল্লাসে মেতেছে ইসরায়েলি উগ্র বসতি স্থাপনকারীরা। জাতীয় সঙ্গীত, ধর্মীয় বাণী ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তেহরানে শুরু হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সপ্তাহব্যাপী শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। শনিবার রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে সমবেত হন লাখো শোকার্ত মানুষ। অনেকের হাতেই ছিল ইরানি পতাকা এবং প্রয়াত নেতার ছবি। তার এই বিদায় অনুষ্ঠানকে ইসলামিক প্রজাতন্ত্রের প্রতি জনগণের আনুগত্য এবং বিপ্লবী উদ্দীপনা প্রদর্শনের মঞ্চ হিসেবে দেখছে দেশটির নীতি নির্ধারকরা। মঞ্চের ওপর পবিত্র কাবার আদলে তৈরি একটি কালো প্ল্যাটফর্মে আয়াতুল্লাহ খামেনি এবং তার পরিবারের নিহত আরও 4 সদস্যের কফিন রাখা হয়। তেহরানের বিভিন্ন মসজিদ অভিমুখে শোক মিছিল শেষে রবিবার সন্ধ্যা পর্যন্ত কফিনগুলো মোসাল্লা প্রাঙ্গণেই রাখা হবে। এদিন শোক মিছিল থেকে সমবেত জনতা অনবরত প্রতিশোধ প্রতিশোধ বলে স্লোগান দিতে থাকে। শোক প্রকাশের পাশাপাশি প্রিয় নেতার রক্তের বদলা নেয়ার দৃঢ় অঙ্গীকার করেন দেশটির বিভিন্ন অঞ্চল থেকে আসা সমবেত ইরানিরা। আমাদের নেতা আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানাতে এসেছি, তবে আমরা নিশ্চিতভাবেই তার রক্তের প্রতিশোধ নেব। এখানে উপস্থিত প্রত্যেকেই তাদের সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নিতে এসেছে। আমাদের নেতা যেমনটি বলেছিলেন, আমেরিকার সাথে আমাদের রক্তের শত্রুতা, তাদের সাথে আমাদের সম্পর্ক কখনোই ভালো হবে না। আমার মনের ভেতর কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে। আমার নিজের বাবা যখন মারা গিয়েছিলেন, আমি তখনও এতটা কাঁদিনি যতটা কেঁদেছি আমাদের সর্বোচ্চ নেতা শহীদ হওয়ার পর।
শোকার্তদের ভিড়ে অনেকেই খামেনিকে তাদের অভিভাবক হিসেবে উল্লেখ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। বিশেষ করে তরুণ যুবকদের বুকফাটা আর্তনাদ আর বুক চাপড়ে মাতম করতে থাকা নারীদের কান্নায় শোকাবহ পরিবেশ তৈরি হয় পুরো তেহরান জুড়ে। আমাদের মন ভীষণ খারাপ, কারণ আমরা আমাদের নেতাকে হারিয়েছি। তিনি ছিলেন আমাদের বাবার মতো। তার চলে যাওয়ার পর মনে হচ্ছে আমরা যেন আমাদের সবচেয়ে প্রিয় ও আপন মানুষকে হারিয়ে ফেলেছি। আমি সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল যেন পুরো পৃথিবীটা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। ওনার মাথার একটা চুলও ক্ষতিগ্রস্ত দেখার চেয়ে আমি নিজেই মরে যেতে পছন্দ করতাম। এমনকি আমার সন্তানদেরও হারাতে রাজি ছিলাম। তীব্র গরমের মধ্যে সমবেত জনতাকে সতেজ রাখতে বিভিন্ন ভবনের ছাদ থেকে পানি ছিটানো হয়। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বিনামূল্যে খাবার ও চা বিতরণ করে। রেভলিউশনারি গার্ডস সমর্থিত ইরানি প্রশাসনের জন্য এই জানাজা অত্যন্ত সংকটময় এক মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিনের শত্রুদের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে টিকে থাকার পর এই বিশাল গণজমায়েতের মাধ্যমে নিজেদের রাজনৈতিক ও সামরিক শক্তির জানান দিতে চাইছে তেহরান। তেহরানের আনুষ্ঠানিকতা শেষে খামেনির মরদেহ ইরানের শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র ধর্মীয় কেন্দ্র কোম থেকে ইরাকের নাজাফ ও কারবালায় নিয়ে যাওয়া হবে। এরপর আগামী বৃহস্পতিবারে খামেনির জন্মভূমি মাশহাদ শহরে পবিত্র মাজারে তাকে সমাহিত করার কথা রয়েছে। গত ফেব্রুয়ারিতে ইউএস ও ইসরায়েলের প্রথম বিমান হামলায় খামেনির জীবনাবসান হয়। এর মধ্য দিয়ে ইরানে তার দীর্ঘ ৩৭ বছরের শাসনের অবসান ঘটে। ক্রোয়েশিয়ার লোপার অঞ্চলের বিখ্যাত রাজস্কা সৈকত রূপ নিয়েছে এক উন্মুক্ত ক্যানভাসে। এখানে বিশাল সব বালির স্তূপকে নিখুঁত আঁচড়ে জীবন্ত করে তুলেছেন একাডেমিশিয়ান ভাস্কররা। সমুদ্রের মৃদু হাওয়া আর তপ্ত রোদের মাঝে ১৫তম সেন্ট আর্ট উৎসবে এবার ফুটিয়ে তোলা হচ্ছে বৈচিত্র্যময় সব গল্প। কচ্ছপ, বিশাল স্কুইড থেকে শুরু করে ভূমধ্যসাগরীয় মংসিল, কি নেই এই বালুকা রাজ্যে। এবারের উৎসবের মূল থিম হল বালির গল্প। এখানকার ভাস্কররা সবাই প্রাতিষ্ঠানিক ডিগ্রিধারী। তারা প্রায় ২০ টন ওজনের এবং ১০ থেকে ১৫ মিটার দীর্ঘ একটি বিশাল ভাস্কর্য তৈরি করছেন। এই ধরনের একটি নিখুঁত কাঠামো দাঁড় করাতে ৪ দিন ধরে প্রচুর পানি ও বালু মিশিয়ে অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হয়, যাতে ভাস্কর্যগুলো ধসে না পড়ে। ড্রোন ক্যামেরার চোখে ধরা পড়া এই বিশাল ভাস্কর্যগুলোর এক একটি তৈরিতে যেমন প্রয়োজন অসীম ধৈর্য, তেমনই রয়েছে আবহাওয়ার চ্যালেঞ্জ। তবে নতুন এই মাধ্যমে কাজ করাকে বেশ রোমাঞ্চকর বলে মনে করছেন পোল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা আমন্ত্রিত শিল্পীরা। Big, so it was quite hard to start it because you have to put a lots of sand in one place and then like form it to the shape. ক্রোয়েশিয়ার পাথুরে সমুদ্র উপকূলের মাঝে এই দ্বীপের ২২টি বালুকাময় সৈকত সত্যিই বিরল। আর এই প্রাকৃতিক সৌন্দর্যকে বিশ্ব দরবারে তুলে ধরে পর্যটকদের আকর্ষণ করতেই প্রতি বছর এই আকর্ষণীয় উৎসবের আয়োজন করা হয়। শিল্পীদের নিখুঁত কারুকাজ আর সাগরের ঢেউয়ের মিতালিতে গড়া ক্ষণস্থায়ী এই বালি ভাস্কর্যগুলো দেখতে সৈকতে ভিড় জমাচ্ছেন হাজারো দেশি বিদেশি পর্যটক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।